ওকে। তো আমরা সবাই জানি এপিপি মূলত হচ্ছিল যে স্কিন ওয়াটার হিসেবে পরিচিত। ঠিক আছে? এপিপি কেবলমাত্র হচ্ছিল যে মানে এই চর্মরোগ যে এই চর্মের যে বিভিন্ন রকম ডিজিজ সেই ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু পরবর্তীতে হচ্ছিল যে এইটারে আরো বিভিন্ন রকম গবেষণা এবং হচ্ছিল যে বিভিন্ন রকম প্রয়োগের মাধ্যমে তার বিস্তর আরো ঘটছে। এবং হচ্ছিল যে আমাদের যে ভারত, এই ভারতের হচ্ছিল যারা গবেষক আছেন তারাই হচ্ছিল যে এইটাকে আরো ব্যবহার করছেন। এপিপি যখন আবিষ্কার করেন কাউন্সিলর ম্যাথি, তখন উনি শুধু হচ্ছিল এটার স্কিন ওয়াটার হিসেবেই পরিচিতি দিছিলেন। এবং হচ্ছিল যে আমরা যারা ওই শুধু কাউন্সিলর ম্যাথিকে অনুসরণ করি তারাই শুধু জানি হচ্ছিল এপিপি হচ্ছিল স্কিন ওয়াটার, এছাড়া এপিপি সম্পর্কে আর কিছু জানি না। বাট যারা হচ্ছিল যে ধরেন বিভিন্ন ব্লগ বা অ্যানালাইসিস বা হচ্ছিল থিসিস গুলা নিয়ে গবেষণা করে পড়াশোনা করে, হ্যাঁ, এবং হচ্ছিল যে যে এই এপিপির বিভিন্ন রকম ব্যবহার যারা করে, যারা হচ্ছিল যে ইয়া করছেন, তারা পরবর্তীতে কিছু জিনিসের লিপিবদ্ধ করছেন যে শুধু এপিপি যে স্কিন ওয়াটার তা না, এপিপির কার্যক্ষেত্রগুলো হচ্ছিল মূলত মানে উম, উম, রক্ত, ব্লাডের উপরে কাজ করে, হ্যাঁ। বিশেষ করে হচ্ছিল যে যদি কোথাও রক্ত জমা ফুলা যায়, হ্যাঁ, সেখানে এপিপি কাজ করে, ত্বকে কাজ করে। এপিপি হচ্ছিল মূত্রতন্ত্রে মানে ইউরিনারি সিস্টেমে কাজ করে। তারপর হচ্ছিল ডাইজেস্টিভ সিস্টেমের উপর হচ্ছিল এপিপি কাজ করে। রক্ত সঞ্চালন তন্ত্র যেগুলো আছে, ঠিক আছে, আহ, এই তন্ত্রতে হচ্ছিল যে এপিপির কাজ, স্নায়ুতে এপিপি কাজ করে, হ্যাঁ। এছাড়া হচ্ছিল মাসেলেও আমার এপিপি কাজ করে, এবং হচ্ছিল রেসপিরেটরি সিস্টেম মানে শ্বাসতন্ত্র যেটা আছে সেইখানেও হচ্ছিল যে আমার এপিপির কাজ করে। এবং হচ্ছিল যে এই যে এরিয়াগুলা, হ্যাঁ, যে এরিয়াগুলো আমি বললাম, যেমন ভেনাস ব্লাড, তারপরে স্কিন, ইউরিনারি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, হুম, নার্ভাস সিস্টেম, মাসেল, রেসপিরেটরি সিস্টেম, এই যে সিস্টেমগুলার যত ধরনের রোগ আছে এই রোগগুলোর উপরে এপিপি কাজ করে। আই থিংক আপনারা হ্যাঁ, এটা প্রথম শুনলেন। এখানে আমি প্রথম শুনলাম, আমি এখন একটু আন্দাজ করতে পারলাম। আর একটা বিষয় আমার মাথায় আসলো, হুম হুম যে আমাদের অ্যালোপ্যাথিতে যেমন দেখেন চর্ম ও যৌন বিশেষজ্ঞ, হুম হুম এইখানে যে যে এপিপি আমরা জানি শুধু ত্বকের জন্য, হুম তাহলে এই এপিপির ভিতরে এমন কিছু আছে যে নাকি সেক্সের উপরেও কাজ করবে। হুম হুম অবশ্যই 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 কাজ করবে। ঠিক আছে? কারণ হচ্ছিল যে আপনাকে এই জিনিসটা বুঝতে হইলে যে আমার ওষুধটা আসলে কোথায় কোথায় কাজ করবে, ঠিক আছে, সেই জিনিসটা জানতে হইলে আপনাকে আরো কিছু বিষয় জানা থাকা দরকার, যে আমার এই মেডিসিনটা আসলে কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, এবং হচ্ছিল যে কোথায় কতটুকু কি আছে না আছে, এই জিনিসগুলো যদি আমার জানা থাকে না, তাহলে আমার মেডিসিন এর সাথে অর্গান প্লাস হচ্ছিল ডিজিজ সিলেকশনে আমি মানে আমরা হচ্ছিল প্রচুর হেল্প পাবো। বুঝতে পারছেন? তো এপিপি শুধু একা যে কাজ করতে পারবে বিষয়টা কিন্তু তা না, হ্যাঁ। এই এপিপির সাথে হচ্ছিল আপনাকে সহায়ক মেডিসিন গুলাও জানতে হবে, যে কোন কোন মেডিসিন গুলো ছিল এপিপির মূলত সহায়ক মেডিসিন। ঠিক আছে? তাহলে হচ্ছিল যে আপনি মানে এই জিনিস এপিপি রে ভালোভাবে কাজ করাইতে পারবেন। তা আমার সহায়ক মেডিসিন কি আছে? সহায়ক মেডিসিন হচ্ছিল স্ক্রোফুলোজো গ্রুপ, লিম্ফেটিকো গ্রুপ, এনজিওটিকো গ্রুপ, পেট্টোলো গ্রুপ, হ্যাঁ, তারপর হচ্ছিল যে আমার ভেইন গ্রুপ, ক্যান্সারোসো গ্রুপ, এবং হচ্ছিল ইলেকট্রিসিটি, হ্যাঁ। ভার গ্রুপ এপিপির সাথে কাজ করে না। ঠিক আছে? তো এগুলা হচ্ছিল যে আমার এপিপির সহায়ক মেডিসিন, হ্যাঁ। এছাড়াও যেটা আছে যে এপিপি, এপিপি মূলত এটা কিন্তু ইলেকট্রিসিটি, এবং হচ্ছিল যে এইটা বেশি কাজ করে হচ্ছিল যে আমার নার্ভাস সিস্টেমের উপরে। ঠিক আছে? নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, এবং হচ্ছিল যে স্কিন, হ্যাঁ, মানে স্কিন ডিজিজ যে আছে এই স্কিন ডিজিজ ফিনিশার হিসাবে এপিপি কাজ করে। আসলে যে আমি বিভিন্ন ওষুধ দিয়া মানে এপিপি শুরুতে না দিয়া আমি যদি হচ্ছিল শেষের দিকে এসে এপিপি দেই, তাহলে হচ্ছিল ফিনিশার হিসাবে আমার এই স্কিন ডিজিজে কাজ করবে। ঠিক আছে? এপিপি মূলত হচ্ছিল ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে? দ্রুত হৃদস্পন্দন, হ্যাঁ, মানে হচ্ছিল যে আমার দ্রুত হার্টবিট, না হার্টবিট কুইকার হার্টবিট, এবং হচ্ছিল হৃদযন্ত্রের ব্যথা,
হ্যাঁ, যেমন হচ্ছিল কার্ডিয়াক পেন যেটার আমরা বলি, হ্যাঁ, রিপিটেড হার্টবিট যেটার আমরা বলি। এই ক্ষেত্রে যদি এপিপি অনলি অনলি এপিপি সেকেন্ড ডাইলেশনে ব্যবহার করা হয়, তাহলে হচ্ছিল যে মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল সেকেন্ড ডাইলেশন মানে নিউট্রাল, মানে হচ্ছিল যে সিগন্যালেশন বলতে D6 না D3 সিগন্যালেশন। ভাই কে D6 কোয়েশ্চেন আর কে হচ্ছিল D3 কোয়েশ্চেন, আর তুলেন। না না, বলছি সিগন্যালেশন বলতে D6 অনেকে বলে যে সিগন্যালেশন বলতে ওনারা D6 এ মিন করে। আর আরেকটা হলো D3 থেকে সিগন্যালেশন কিনা, ওইটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা, 1:47 এটা হ্যাঁ 2x 1:47 আর 2x সেকেন্ড ডাইলেশন, বুঝতে পারছেন? শুনেন, মানে যখন হচ্ছিল ফার্স্ট ডাইলেশন সেকেন্ড ডাইলেশন আসবে, হ্যাঁ যখন শুনবেন তখন আপনারা এটা বুঝে নেবেন যে এটা 1:47 এ। এবং আসলে এই 1:47 কিভাবে হয়, D3 যেটা 1:9 রেশিওতে থাকে, সেই D3 রে ভাঙায়া 1:47 এ যে প্রথম মেডিসিনটা আসে সেটা হচ্ছিল ফার্স্ট ডাইলেশন। এই ফার্স্ট ডাইলেশন রে 1:47 এ যখন আবার ভাঙানো হয় তখন হচ্ছিল সেকেন্ড ডাইলেশন। ফার্স্ট ডাইলেশন হচ্ছিল আমার পজিটিভ, সেকেন্ড ডাইলেশন হচ্ছিল নিউট্রাল, থার্ড ডাইলেশন থেকে 1000 100 মানে 50,000 এগুলো সবই নেগেটিভ। ঠিক আছে, মিজান ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনার কিন্তু এই নেগেটিভ পজিটিভ আজকে ক্লিয়ার হয়ে যাবে কথা এই স্যার শেষে। আর একটু রিভিউ স্যার। রিভিউ? কি রিভিউ করব? স্যার আরেকটু বলতেন স্যার যে রিপিট যে জি রিপিট স্যার জি স্যার রিপিট জি স্যার। রিপিট। ঠিক আছে, এটা হচ্ছিল যে D3 D4 আমার হচ্ছিল পজিটিভ, হ্যাঁ, D5 নিউট্রাল, এবং হচ্ছিল D6 থেকে শুরু করে আমি 1:9 রেশিওতে যদি আমি 50 সহস্রতমিকেও যাই, এগুলা সব নেগেটিভ। ঠিক আছে, 1:9 রেশিওতে। আবার আহ, যদি হচ্ছিল এই D3 রে আমি 1:47 এ ভাঙাই, ভাঙায় প্রথম যে মেডিসিনটা পাবো সেটা হচ্ছিল 1x, ওটা পজিটিভ। 1x রে আমি যখন 1:47 এ ভাঙাবো সেটা আসবে 2x, 2x হচ্ছিল আমার নিউট্রাল, এবং হচ্ছিল 2x রে যখন 1:47 এ ভাঙাবো তখন সেটা হচ্ছিল থার্ড ডাইলেশন বা 3x, এটা হচ্ছিল আমার কি নেগেটিভ। এবং এই থার্ড ডাইলেশন থেকে শুরু করে আমার যত ডাইলেশন আছে, হ্যাঁ সেটা 50 সহস্রতমিক হইলেও এই টোটালটাই হচ্ছিল নেগেটিভ। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, আজকের পরে থেকে আপনারা কেউ এই ভুলটা করবেন না, হ্যাঁ, কে কি বললো না বললো এইটা বিষয় না, বিষয় হচ্ছিল যে আপনার অঙ্ক আপনাকে কি বলছে, হ্যাঁ সেটা হলো আপনি নিবেন। অনেক অনেক কথা বলতে পারে, হাইপোথেটিক্যাল অনেক থিওরি আছে এই ইলেকট্রো হোমিওপ্যাথিতে প্রথম দিকে। হাইপোথেটিক্যাল থিওরি আবার কি জানেন? হাইপোথেটিক্যাল থিওরি হচ্ছিল D1 D2 D3, D1 পজিটিভ, D2 নিউট্রাল, D3 নেগেটিভ, D4 D5 D6, D4 পজিটিভ, D5 নিউট্রাল, D6 নেগেটিভ, D7 D8 D9, D6 পজিটিভ, D7 নিউট্রাল, সরি মানে হচ্ছিল যে D7 D8 D9, D7 পজিটিভ, D8 নিউট্রাল, D9 নেগেটিভ। যাবেন কই? এটা যারা হচ্ছিল যে অনেক উচ্চ মার্গের যারা আছেন না, তারা এটা নিয়ে খেলে, বাট আমাদের পক্ষে এটা নিয়ে খেলা সম্ভব না, যার কারণে আমরা প্রথম দিকের থিওরিগুলো রাখি। আউলা হ্যাঁ আওলায় যাবে, ঠিক আছে, আমাদের আওলানো যাবে না। হ্যাঁ আমরা এইটা এই হাইপোথেটিক্যাল থিওরিগুলো ভুলে যাই। এটা এই থিওরিগুলা সচিন ত্যাগীর কাছেও শুনছি, এই থিওরিগুলো হচ্ছিল মানিশ পাটিদারের কাছেও শুনছি, হ্যাঁ, এবং হচ্ছিল আরেকজন আছে যিনি হচ্ছিল যে ভিক, ওনার নাম এই মুহূর্তে ভুলে গেলাম, বিকে কি যেন নাম, হ্যাঁ, উনি হচ্ছিল এই থিওরিটা দিয়ে গেছে, মানে এই থিওরিটা সবাই দিছে যে কিভাবে, মানে এটারে বলে হাইপোথেটিক্যাল মেথড, হ্যাঁ, এটা সবাই ব্যবহার করতে জানে না, মানে কখন কোনটারে কিভাবে নেগেটিভ পজিটিভ করবে এটা উনারা খুব ভালো করে ইয়া করতে পারে। তো এই ইয়াগুলো আছে, আমরা ওইটার দিকে নিব না, আমরা এতটুকু জানি D3 পজিটিভ, D4 পজিটিভ, D5 নিউট্রাল, D6 নেগেটিভ। এরকম ছিল 1x পজিটিভ যেটা 1:47 এ, 2x নিউট্রাল, আর 3x থেকে যাবতীয় যা আছে সব নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ মোর নেগেটিভে। তো আমরা যে জায়গায় আসছিলাম সেই জায়গায় যাই। উম,
আচ্ছা, মিজান ভাই কি ক্লিয়ার হইতে পারছেন? এবার বলেন তো একটু। ভাই আমি লিখতেছি বসে বসে। না লেখেন, ওটা না কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যে কথাগুলো বলতেছি ও কথাগুলো কি মানে কিছুটা আপনি বুঝতেছেন? জি জি কিছুটা বুঝতেছি। ওকে। তবে স্যার একটা রিকোয়েস্ট, আজকের ক্লাসটা স্যার যদি একটু রেকর্ডটা আমরা দিয়ে দিতেন রেকর্ড জিনিস ভাই। ভালো না? মনে থাকতো, বেশি মনে থাকতো হ্যাঁ, আর আপনি লেখার যে পরে। ক্লাসে কতটা মনোযোগী এটা বোঝা আমি যায় চেষ্টা কিভাবে করতেছি। জানেন? জি আমি কিন্তু প্রথমে বলছি যে আমি ক্লাসটা রেকর্ড করতেছি, কিন্তু আপনি দেখেন আপনি রিপিট করলেন। ভাই ক্লাসটায় মনোযোগ রাখেন, হ্যাঁ। আমি আমি চেষ্টা করতেছি, একটু নতুন তো আমি ওকে, দেখতেছি। ওকে ঠিক আছে। জোনাক, লেখার দিকে মনোযোগ দিলে অনেক সময় কিছু জিনিস মিস করে মানুষে, মিস করে না? মনোযোগটা হয়। আর যদি রিল্যাক্স মোডে মনোযোগ দিয়ে শোনা হয় তাহলে সবকিছু ক্যাচ করে। এই জন্য কিছু কিছু জিনিস আছে যে ইম্পর্টেন্ট, স্কিপ দু হয়ে একটা যায়। লিখতে পারেন। হ্যাঁ, কিন্তু মনোযোগ দিয়ে শোনাটা আমার মনে হয় বেশি ওয়াইজ। আর জরুরি ভিত্তিতে কিছু নোট করলেন, আর পরবর্তীকালে রিপিটেশন শুনে তখন আবার নোট করলেন। জি জি জি, এটাই বলছিলাম, যদি ভাই একটু যদি আবার দিয়া দেয় হ্যাঁ রেকর্ডটা, তাহলে 100% হয়ে যাবে। হ্যাঁ, না, ওই আপনি জন্য যে এটা আপনি যে কথা বলতেছেন ওটাও রেকর্ড হইতেছে। ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, এখন যেটা বলি সেটা হচ্ছিল যে যেমন আমরা বললাম যে এপিপি আমি যদি হচ্ছিল সেকেন্ড ডাইলেশনে ব্যবহার করি তাহলে হচ্ছিল যে আমার এই যে রিপিটেড রিপিটেড যে হার্টবিটটা আছে মানে হচ্ছিল হৃদস্পন্দন দ্রুত হওয়া, দ্রুত হৃদস্পন্দন, হ্যাঁ। এবং হচ্ছিল যে হার্টের যে পেইন আছে মানে কার্ডিয়াক পেইন, এই কার্ডিয়াক পেইনে হচ্ছিল যে আমি সেকেন্ড ডাইলেশনে ইন্টারনাল এবং এক্সটার্নালি ব্যবহার করি তাহলে হচ্ছিল যে হার্টবিট কমার সম্ভাবনা আছে এবং হচ্ছিল যে আমার কার্ডিয়াক যে পেইনটা আছে এই পেইনটাও কমবে। তাহলে হচ্ছিল আমরা এখানে কি বুঝতে পারলাম যে হচ্ছিল যে এইটারে যদি আমি নিউট্রালে ব্যবহার করি তাহলে হচ্ছিল যে আমার মেডিসিনটা কাজ করবে। হুম। তো এই যে অ্যাকোয়া অ্যাকোয়া যেটা হচ্ছিল আমার এপিপি, এই এপিপি যে হার্ডে কাজ করে আমরা কিন্তু আগে জানতাম না, বাট আজকের থেকে আমরা এটা জানলাম। এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছিল যে আমার অভ্যন্তরীণ ব্যবহারের ক্ষেত্রে মানে ইন্টারনাল ইউজ এবং বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে হৃৎপিণ্ড এবং হচ্ছিল স্নায়ুর ধীরগতি, স্নায়ু স্লো মানে হচ্ছিল যে ফাংশন, স্নায়ুর ধীরগতি বলতে হচ্ছিল যে স্নায়বিক যে স্লো ফাংশন জিনিসটা, যেমন ধরুন হচ্ছিল যে কুইক রেসপন্স করা যে কোনো কিছুর ক্ষেত্রে, হ্যাঁ কুইক রেসপন্স করা, এটা হচ্ছিল স্নায়বিক বিষয়টা স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক। দেখবেন একটা বাচ্চার ক্ষেত্রে বা আমরা যারা মানে এখন কিছুটা বয়স হয়েছে, ওই অনেক কিছু আছে যেমন হচ্ছিল ওই জিনিসগুলোর না মানে মানে রেসপন্সটা খুব দ্রুত করতে পারি না, যেটা ইয়াং কালে করতে পারতাম। তো আমার কি হয়েছে, রেসপন্সটা স্লো হয়ে গেছে না। এই যে কুইক মানে হচ্ছিল যে এটা স্নায়বিক কারণে, স্নায়বিকতার ধীরগতি হওয়ার কারণে, এটা এজের কারণে হইতে পারে, ওষুধের অ্যাকশনের কারণে হইতে পারে, অথবা হচ্ছিল যে কি বলে অভ্যাস বা স্বভাব পরিবর্তনের কারণে, ইনভায়রনমেন্টের পরিবর্তনের কারণে, হ্যাঁ ভয় ভীতির কারণে এই ধরনের স্নায়বিকের দুর্বলতা এবং হচ্ছিল ধীরগতি আসতে পারে। ঠিক আছে, যদি এই ধরনের সমস্যা যদি কোনো রোগীর ক্ষেত্রে বা আপনার নিজের ক্ষেত্রেও পান তাহলে এপিপি রে হচ্ছিল ফার্স্ট ডাইলেশনে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রয়োগ করবেন। যেখানে ধরেন হচ্ছিল হাতের যদি স্লো আসে, হাতের স্লো, আগে আমি দ্রুত লিখতে পারতাম এখন দ্রুত লিখতে পারি না। হুম। আগে আমি এই জিনিসটারে মানে পড়ে যেতেছে আমি খুব দ্রুত ক্যাচ করতে পারতাম, এখন ক্যাচ করতে পারি না। মুডটা খুব দ্রুত আমি আগে চাপাইতে পারতাম, খুলতে পারতাম, এখন সেটা পারি না। তাহলে হচ্ছিল এইখানে আমি এপিপি রে ফার্স্ট ডাইলেশন নাকি 1:47 রেশিওতে, 1:47, নট D3 নট D4। ঠিক আছে, 1:47 রেশিওতে ফার্স্ট ডাইলেশনে আমরা এই মেডিসিন যদি ইন্টারনালি ইউজ করি এবং এক্সটার্নালি ইউজ করি, ঠিক আছে, তাহলে হচ্ছিল যে আমার এই যে এই হাতের মুষ্টি পাকানো বা কোনো কিছু ধরা বা হচ্ছিল যে হাতের বা পায়ের চলার ধীরগতি, আগে আমরা খুব দ্রুত হাঁটতে পারতাম এখন দ্রুত হাঁটতে পারি না। এটাও কিন্তু স্নায়বিক কারণে, নিউরোলজিক্যাল প্রবলেম মানে হচ্ছিল যে স্নায়ুর ধীরতার কারণে আমার হাঁটা ধীর গতি হয়ে গেছে। ঠিক আছে, মূলত আসলে কি ফাংশনটা হচ্ছিল স্নায়বিক প্রবলেম। তো এই জিনিসের ক্ষেত্রে আমরা ফার্স্ট ডাইলেশনে যদি ব্যবহার করি তাহলে তাহলে হচ্ছিল যে এই জায়গায় কার্য ইয়া হবে। এখন দেখেন এপিপি যদি হচ্ছিল এপিপি আমি ফার্স্ট ডাইরেকশনে দিলেও এটা কাজ করবে। এর সাথে যদি হচ্ছিল আমি
F1টারে অ্যাড করে দিই, ঠিক আছে? F1টারে হচ্ছিল ফার্স্ট ডাইলেশনে যদি অ্যাড করে দিই, হ্যাঁ, তাহলে দেখবেন যে হচ্ছিল যে F1 কি? F1 আমার কি রেমেডি? স্নায়ু নার্ভাস সিস্টেমের রেমেডি না F1? বলেন। জি 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 নার্ভাস সিস্টেমের রেমেডি। আমার এপিপিও কাজ করতেছে। ওর পাশাপাশি যদি আমি এই যে মানে F1টারে অ্যাড করি, হ্যাঁ, তাহলে কি বলে মানে আরেকটু ভালো কাজ করলো। তার সাথে একটা ইলেকট্রিসিটি যোগ করব। কোন ইলেকট্রিসিটি যোগ করলে এইটার হচ্ছে এক্সেলে মানে হচ্ছে ইয়া করবে, এক্সেলেট করবে, বাড়াবে। বাড়াবে বাড়াবে। আর কোন remedy? শিখা গেছেন? শিখা গেছেন? বলেন। দেখছেন প্রোটোকল হয়ে গেছে একটা? হ্যাঁ, হ্যাঁ, APPS1RE। APPS 1RE। এখন দেখেন আপনি তার কেস টেকিং করতে যাইতেছেন, কেস টেকিং করলেন, করার পর দেখা গেল যে তাদের বংশের প্রত্যেকটা মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক বা ছেলে হোক অথবা মেয়ে হোক, হ্যাঁ, তারা একটা নির্দিষ্ট এজের পরে যায় তাদের প্রত্যেকেরই এরকম মানে হচ্ছিল ধীরগতি, পা ভার হয়ে যায়, হাত ভার হয়ে যায়। আমি আমার মায়েরও দেখছি, আমার বাপের ক্ষেত্রে এরকম হয়েছে। আগে 3 মণ ধান কাটতে পারতো, এখন হচ্ছিল যে 1 মণও পারে না, মানে এই এজের পরে যায়। আমারও ক্ষেত্রে সেটাই হইতেছে। তাহলে আমরা এখানে আর তাহলে কি বেনু দিতে হবে। এই দেখছেন প্রোটোকল হইলো আরেকটা চমৎকার প্রোটোকল। হ্যাঁ, তো এপিপি মেডিসিনটা আসলে কতগুলা মেডিসিনের সমন্বয় তা কি আমরা জানি? এপিপি মেডিসিনটা হচ্ছে 8টা মেডিসিনের সমন্বয়, ঠিক আছে? হ্যাঁ, তো 8টা মেডিসিনের ভিতরে একটা মেডিসিন আছে আর্নিকা মন্টেনা, ভিনকা মাইনর। কমন পড়ে আর্নিকা মন্টেনা, মানে আমরা সবাই জানি ব্যথায় কাজ করে, কিন্তু আর্নিকা মন্টেনার আরো কিছু কিছু কাজ আছে, ব্রেনে কাজ করে, হার্টে কাজ করে। অনেক অনেক ভালো কাজ করে। হ্যাঁ, তারপর হচ্ছিল যে আপনার ভিজিট ভিনিফেরা, হ্যাঁ, স্ক্রোফোরিয়া নোডোসা, পাইনাস নাইগ্রা, হ্যাঁ, তারপর হচ্ছিল যে সিমিলিলাক্স মেডিকা, হ্যাঁ, তারপর আছে হচ্ছিল যে আপনার আমার ইউরোপিয়াস। তো এই যে দেখেন আমার মানে 3টা 4টা মেডিসিন কিন্তু কমন মেডিসিন কি আছে, ভিনকা মাইনর, তারপর হচ্ছিল যে আর্নিকা মন্টেনা, ঠিক আছে, ভিনিফেরা, তারপর হচ্ছিল আমার স্ক্রোফোলোরা নোডোসা। তো এই যে মেডিসিনগুলা, এই মেডিসিনগুলোর তো একটা নির্দিষ্ট গুণ আছে, ঠিক আছে? তো এই নির্দিষ্ট গুণের কারণে এপিপি শুধু আমার হচ্ছিল যে ডার্ক স্পট, তারপর হচ্ছিল যে ধরেন একটু আগে যেন কি বললাম, ওই যে লিকোডার্মা, আছে যার জন্য যে ডার্ক স্পট গুলা স্কিনের রিমুভ করে। লিকোডার্মা, হ্যাঁ, তারপর হচ্ছিল যে আরো যে বিভিন্ন রকম যে ইগুলো আছে, ইচিং, হ্যাঁ, মানে স্কিনের যে কাজগুলা, এ শুধু এগুলাই না, এই মেডিসিনের কারণে সে হার্টে যায় কাজ করে, সে ব্রেনে যায় কাজ করে, ঠিক আছে, সে হচ্ছিল যে জেনিটাল অর্গানে যায় কাজ করে। যেমন জেনিটাল অর্গানে যেমন ধরেন কি কাজ করে, হ্যাঁ, প্রস্রাবে যদি অ্যালবুমিন যায়, আপনি যদি কোনো মেডিসিন না খুঁজে পান মনে মনে, ঠিক আছে, ইলেকট্রিসিটি এপিপি সেকেন্ড ডাইলেশনে ব্যবহার করবেন, ঠিক আছে? অভ্যন্তরীণ এবং হচ্ছিল যে বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে বাহ্যিক প্রয়োগের প্রয়োজন নাই, আপনি ইন্টারনালি সেকেন্ড ডাইলেশনে ব্যবহার করেন, এই অ্যালবুমিন কমা শুরু করবে, ঠিক আছে? যদি কোমর ব্যথা, পেট ব্যথা বা হচ্ছিল ধরেন যে কোনো ধরনের ব্যথা, বাদক ব্যথা, ফোড়া হয়েছে, ফুসকুড়ি হয়েছে, সে মানে ব্যথাযুক্ত ফোড়া বা ব্যথাযুক্ত ফুসকুড়ি যেগুলো আছে, ঠিক আছে, এই ধরনের যদি কোনো ইয়া থাকে তাহলে সেইখানে আপনারা ইন্টারনাল এবং এক্সটার্নালি এপিপি সেকেন্ড ডাইলেশনে ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছিল যে কি করবে, এইটার থেকে আপনি উপশম পাবেন, ঠিক আছে? স্মৃতিশক্তি হ্রাস বা দুর্বল স্মৃতিশক্তি, অচেতনতা, পক্ষাঘাত,
মস্তিষ্কের বিভিন্ন রকম রোগ মানে ডিজিজ অফ দ্য ব্রেইন যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে আপনারা কি করবেন এপিপি রে হচ্ছিল ফাস্ট ডাইলেশন মানে 1:47 ও 1x এ ব্যবহার করবেন, ঠিক আছে। এবং হচ্ছিল যেটা ইন্টারনাল এক্সটার্নাল মানে হচ্ছিল যে আপনারা মাথায় তেলের সাথে ব্যবহার করতে পারেন বা হচ্ছিল যে পানি দিয়েও ব্যবহার করতে পারেন, আর ইন্টারনাল ফাস্ট ডাইলেশন আপনারা ব্যবহার করেন। এই দেখেন এই যে ব্রেনের মস্তিষ্কের যে এই যে এতগুলা ডিজিজ নিয়ে কাজ করতেছে, স্মৃতিশক্তি ওই যে অনেকেই গ্রুপে দেখছি বলে আর কি যে কি বলে স্মৃতিশক্তি বৃদ্ধি করার ওষুধ, স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য হচ্ছিল এপিপি আরই মারাত্মক লেভেলের ওষুধ। আরিতে আমার আছে হচ্ছিল যে রোজমেরিনা মেডিসিনটা হচ্ছিল যে আমার স্মৃতিশক্তি বর্ধক একটা মেডিসিন, ঠিক আছে। আর হচ্ছিল যে এপিপি থেকে কি আছে আর্নিকা মন্টেনা হচ্ছিল যে ব্রেনের জন্য একটা সেই লেভেলের একটা টনিক, ঠিক আছে। যদিও আপনারা আমি হোমিওতে একদম দুর্বল, ঠিক আছে, ভুলভ্রান্তি হলে মাফ করে দিবেন, কারণ হচ্ছিল যে আপনারা এই জায়গায় সবগুলা মানে হোমিওতে হ্যাভি এক্সপার্ট। ওষুধের ইসের ক্ষেত্রে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি এবং হচ্ছিল যে অবশ্যই আমাকে ভুল ধরা দিবেন, ঠিক আছে। তো এই যে ব্রেনের জন্য এপিপি কেন হচ্ছিল যে এপিপি ব্রেনে যা কাজ করে বিকজ অফ এইখানে হচ্ছিল আর্নিকা মন্টেনা আছে, ঠিক আছে। তো এবং হচ্ছিল সেটা ফাস্ট ডাইলেশনে ব্যবহার করবেন। এরপরে ধরেন হচ্ছিল যে আমার অভ্যন্তরীণ বা কি বলে রক্তক্ষরণ এবং হচ্ছিল যে ধরেন প্রসব পরবর্তী যে ব্যথা, ঠিক আছে, সেই ক্ষেত্রে এপিপি আপনারা 200 বা 1000-এ ব্যবহার করবেন, মানে হার্ড ডাইলেশনের জায়গায় ব্যবহার করতে বলা হয়েছে। অথবা হচ্ছিল আপনারা সেইখানে D7 D9 D12 আপনারা সেই প্রয়োগ করে দেখতে পারেন। এইখানে মানে ডিসিমালে ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছিল যে মিনারেলস গুলা নিউট্রিশন গুলা পাওয়া যায়, আর যখন পটেনাইজ হয়ে যায় সেখানে আসলে নিউট্রিশন গুলা থাকে না। তো কিন্তু থাকে না তা না, থাকে, বাট হচ্ছিল যে এইটাতে যতটা পাবেন ওইটাতে অতটা পাবেন না, দ্যাটস ওয়াই বলা হয়। এবার দেখেন যদি হচ্ছিল যে হুপিং কফ যেটারে বলি, হ্যাঁ, কপালে গরম কিন্তু শরীর ঠান্ডা, এই ধরনের আসে না? আপনারা কপালে হাত দিয়ে দেখতেছেন তার বডি ঠান্ডা হয়ে রয়েছে বাট কপালটা গরম হয়ে আছে, কপাল হাত দিলে কপাল গরম। এবং হচ্ছিল ধরেন যদি হচ্ছিল কোথাও কোনো ডার্ক স্পট গুলা থাকে তাহলে সেই ক্ষেত্রে এপিপি ইন্টারনাল এবং এক্সটার্নাল, হুপিং কাশির ক্ষেত্রে ইন্টারনাল, ঠিক আছে। এই যে ধরেন যদি হচ্ছিল যে কপাল গরম বডি ঠান্ডা এই ধরনের যদি জ্বর থাকে তাহলে হচ্ছিল ইন্টারনাল, কালো দাগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এক্সটার্নাল সেকেন্ড ডাইলেশন আপনারা ব্যবহার করবেন। যদি ব্যবহার করেন অনলি এপিপি ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, একদিনে ভালো হবে না, ভালো হয়ে যাবে। আঘাত জন্য এখানে আমার আরেকটা জিনিস মনে হচ্ছে, তাহলে এপিপি ওই যে ভেরিকোজ ভেনের ক্ষেত্রে যেটা হয় মানে ভেনে জন্য বিভিন্ন জায়গায় যে বাইরে থেকে কালো হয়ে যায়, সেইখানে মনে হয় এক্সটার্নাল এপিপি ব্যবহার করলে কাজ করবে। ভেরিকোজ ভেনের জন্য A2 একাই যথেষ্ট। ভেরিকোজ ভেন যখন দাদা বলি ভেরিকোজ ভেন যখন ভালো হয়ে যাবে আপনার ওই কালচে সোপ দাগটা ভালো হয়ে যাবে। কেন ভালো হয়ে যাবে জানেন? ওইখানে রক্ত জমাট হওয়ার কারণে হচ্ছিল যে আপনার এই কালচে সোপ দাগগুলা পড়ে এবং হচ্ছিল স্কিন ডিজিজ যেটা হয়, হ্যাঁ, পরবর্তীতে মানে দীর্ঘদিন ভেরিকোজ ভেনের কারণে যে স্কিন ডিজিজ হয়, স্কিন ডিজিজ আপনি ভালো হয়ে যায়। আপনারা মানে বিলিভ ইট অর নট আপনারা শুধু মানে রিস্ক নিয়ে যদি ভেরিকোজ ভেনের কোনো রোগী পান আপনারা এবং আইডেন্টি করতে পারেন যে দিস ডিজিজ ইজ ভেরিকোজ ভেইন, হ্যাঁ, আপনারা অনলি A2 হায়ার ডাইলেশন থেকে লোয়ার ডাইলেশনে আসবেন। আমি দিয়েছি জুনায়েদ ভাই, শুধু A2 আর কিছু লাগবে না, A2 আর কোনো মেডিসিনই লাগবে না। ইন্টারনাল এক্সটার্নাল দরকার না দিলে, হ্যাঁ, আপনি ইন্টারনাল এক্সটার্নাল বোথ দুইটাই ব্যবহার করবেন, দুইটাই, শুধু A2 আর কিছু লাগবে না। ইন্টারনাল দিয়েই ভালো হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। বহু দিনের এটা মানে আসলে ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে আর কিন্তু আমার বুঝতে হবে যে আসলে যে এই জায়গায় যে আমার এই যে দাগগুলা হয়েছে এই দাগগুলা আসলে কি কারণে হয়েছে, রক্ত জমাটের কারণে দাগগুলো হয়ে যায়, বুঝছেন। এর কারণে ওইটার জন্য এপিপি কার্যকর না, ঠিক আছে। ওইখানে আপনার হচ্ছিল যে হ্যাঁ আরেকটা জিনিস আছে, সেই জায়গা হচ্ছিল যে A2 এর সাথে আপনারা যদি ওয়াই অথবা বি
বা ওয়াইবি বোথ ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে ওটা আরো কুইকার কাজ করবে। বাট A2 একাই যথেষ্ট ভেরিকোজ ভেনের জন্য, অন্য কোনো কিছু লাগবে না, বুঝতে পারছেন? এটা পরীক্ষিত, এটা একদম পরীক্ষিত, মানে ভেরিকোজ ভেনটা ইলেকট্রো হোমিওপ্যাথি, এটা পানি পান্তা, মানে ব্রেড অ্যান্ড বাটারের মতো, বুঝছেন? আচ্ছা, কোথায় যেন ছিলাম? ডার্ক স্পটটা আসলে কি জিনিস? আমার বডিতে, স্কিনে মেলানিন যে থাকে, এই মেলানিনের কারণে হচ্ছিল যে আমার মানে ডার্ক স্পট গুলো আসে। তো এই মেলানিনকে দূর করার জন্য এপিপি একটা মারাত্মক লেভেলের মেডিসিন, ঠিক আছে? আপনারা হচ্ছিল যে রোজ ওয়াটার, বাজারে যে রোজ ওয়াটার কিনতে পাওয়া যায়, এই রোজ ওয়াটার না, রোজ ওয়াটার গুলো আপনারা বানায় নেবেন। এটা বানানো খুব সহজ, ট্রিকটা আজকে শিখিয়ে দেই, পরবর্তীতে আপনারা কাজে লাগায়েন। সেটা হইতেছে, একটা গোলাপ ফুল পারেন, দুইটা গোলাপ ফুল পারেন, কিনা নেবেন, বা হচ্ছিল কারো কাছ থেকে নিয়ে নেবেন, বা কোনো বিয়ে বাড়িতে গেছেন, দুইটা গোলাপ ফুল নিয়ে আসলেন, জন্মদিনে গেছেন, গোলাপ ফুল নিয়ে আসলেন, ঠিক আছে? এই গোলাপ ফুল নিয়ে এসে পাপড়িগুলো ছিঁড়া, বাসায় যদি প্রেসার কুকার থাকে, প্রেসার কুকার যদি না থাকে, তাহলে হচ্ছিল যে এমনি পাতিলে ধরেন দুইটা গোলাপ ফুল 1 লিটার পানিতে জাল দিবেন। হুম, এটা সবচেয়ে ভালো হয়েছিল ডাবল বয়লিং করা। কিন্তু ডাবল বয়লিং না করেও আপনি এটাতে জাল দিয়া দেখবেন যে পানি রং লালচে হয়ে গেছে না, এরপরে এই পানিটারে সাইকে নেবেন, সাইকে নিয়ে সেখানে হচ্ছিল যে 1:47-এ আপনারা আরএস দিবেন। মানে হচ্ছিল ধরেন আপনার পানির পরিমাণ যদি ও কতক্ষণ ফুটাবো ওটা? আবু, এটা হচ্ছিল রং আসা পর্যন্ত, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে হচ্ছিল ইয়াগুলা নষ্ট হয়ে যাবে, হার্বসের যে আর ইয়াগুলো আছে ওগুলা নষ্ট হয়ে যাবে। প্রেসার কুকারে দিলে তো যে একটা দুইটা সিটি দিলেই হবে মনে হয়। প্রেসার কুকারের যেটা বলছিলাম, প্রেসার কুকারের হিসাবটা আলাদা, ওটা আবার একটু মানে আপনাকে কারিশমা করতে হবে। প্রেসার কুকারের উপরে যে নবটা আছে, সিটি দেওয়ার যে নবটা আছে, নবটা খুলে দিতে হবে, খুলে দিয়ে ওইখানে হচ্ছে একটা পাইপ লাগাইতে হবে, ঠিক আছে? সেই পাইপটা হচ্ছিল ঠান্ডা পানির ভিতর দিয়ে নিয়ে আরেকটা পাত্রে আপনি সংরক্ষণ করবেন। তো ওইটা হইলো আপনার মানে ডিস্টিল মতো। এক্স্যাক্টলি ডিস্টিল ওয়াটার, ওইটা সবচেয়ে পিওর, ওটা সবচেয়ে পিওর, ঠিক আছে? যদি পারেন আচ্ছা, করেন, না পারলে দরকার নাই। আপনারা ডাবল চলো ডাবল বয়লিং যদি করেন, সেই ক্ষেত্রে আপনারা আর একটা কাজ করবেন। ডাবল বয়লিং করলে কি বলে, মাঝখানে একটা পাত্র রেখে দিবেন। সেই ক্ষেত্রে যেটা হবে যে কিছু অয়েল ওইখানে জমবে পাত্রতে, খালি পাত্রতে, ওটা হচ্ছিল যে মানে রোজ অয়েল বলে ওইটাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এত ভেজালের কিছু নাই, আপনি ডাবল বয়লিং করেন আর হচ্ছিল যে মানে ডাইরেক্ট বার্ন করেন, মানে চুলাতে দিয়া আপনার যখন হচ্ছিল পানিতে কালার চলে আসবে না, তখনই আপনারা এই চুলাটা বন্ধ করে দিবেন বা ডাবল বয়লিং বন্ধ করে দিবেন। আর ডাবল বয়লিং আপনি অনেকক্ষণ করতে পারেন, এতে হচ্ছিল হার্বসের ক্ষতি হয় না তেমন। তো এরপরে যে পানিটা হইলো, এই পানিটা আপনারা একটা পাত্রে সংরক্ষণ করবেন। যদি কথার কথা আপনি 100 ml পানি হয়, তাহলে আপনি সরি, মানে হিসাব সুবিধার ক্ষেত্রে বলি, যদি 90 ml পানি হয়, তাহলে আপনি 10 ml আরএস দিবেন, ঠিক আছে? এইটা আপনি দীর্ঘ 5-7 বছর ব্যবহার করতে পারবেন এটা, ঠিক আছে? এবং এইটাতে যদি হচ্ছিল আপনারা এপিপি সেকেন্ড ডাইলেশনে দেন, সেটা হচ্ছিল যে 1:47-এ, ধরেন হচ্ছিল আপনার কাছে 1x বানানো আছে, আপনি 47 ml এই রোজ ওয়াটার নেবেন, আর 1 ml হচ্ছিল আপনি নেবেন, কি বলে, কি জানি নেবেন, এপিপি, হ্যাঁ এপিপি নেবেন 1 ml। সরি, আমি মাঝে মাঝে যে ভুলে যাই না, এটার জন্য হচ্ছিল যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা কেন জানি হয় আমি জানি না। তো এপিপিটা ব্যবহার করবে করবেন, নিবেন, হ্যাঁ, নিয়ে হচ্ছিল যে এইটারে স্ট্রোক দিবেন 105টা বা 50টা, ঠিক আছে? এই যে স্ট্রোকের ব্যাপারেও, এই যে আসলো কথা কথা আর একটু বলে দেই, ঠিক আছে? স্ট্রোকের ব্যাপারে মানে নতুন যে থিওরিটা আসছে, সেটা হচ্ছিল যে আমি যদি 1:9 রেশিওতে করি, তাহলে 10 স্ট্রোক এনাফ, আর যদি 1:47 রেশিওতে করি, 50 স্ট্রোক এনাফ, ঠিক আছে? তাহলে যে 105টা এই স্ট্রোক, এটা কোন থিওরি ছিল? এইটা অতীতের থিওরি ছিল, সেটা না, এটা অতীতের থিওরি ছিল, বুঝছেন? এই থিওরিগুলো ভুলে যান, এই থিওরিগুলা আস্তে আস্তে ভুলে যান। আচ্ছা, আমারে একটা কথা বলেন আমারে, আপনারা তো হোমিও চিকিৎসক, ঠিক আছে? আপনারা যখন হচ্ছিল 1x মেডিসিন করেন, হ্যাঁ, ডিসিমালে, হ্যাঁ, 1:9 রেশিওতে, কয়টা স্ট্রোক দেন? 10টা। আমরা তো 10টা করে দেই। ওকে,
এবার আসেন, আপনারা যখন হচ্ছিল সেন্ডেসিমেলে করেন 1:99 রেশিওতে, স্ট্রোক কটা দেন? সেন্টিসিমেল আমরা পাওয়ার বানাই না তো। বানান না, সেখানে 100টা স্ট্রোক দিতে হয়। থিওরিতে ফার্মাসিতে সেকেন্ড ইয়ারে যে ফার্মাসি আছে ওইখানে 100 স্ট্রোকের কথাই বলা আছে, জি। কিন্তু ওই আছে জাম্পিং মেথড আছে, আবার যারা আছে কোম্পানি আছে ওরা এইভাবে করে না, ওরা জাম্পিং মেথডে ওরা জানি কিভাবে করে, ওদের মধ্যে কাহিনী আছে। ওরা তো মেশিনে জাম্পিং করে, মেথডে খুব মেশিনে। সোজা তো দস্তগীর ভাই, জাম্পিং মেথড তো খুব সোজা। আমার যদি হচ্ছিল যে, এবার তো এই যে ক্যালকুলেটর নিয়ে বসতে হয়, আমার যদি হচ্ছিল যে 1x করতে গেলে 1x করতে গেলে যদি হচ্ছিল যে আমার 99 ফোঁটা আর 1 ফোঁটা লাগে, ঠিক আছে? ক্যালকুলেটরটা বাই করি, তাহলে হিসাব করতে সুবিধা দেবো। তাহলে হচ্ছিল যে 2x করতে গেলে 1x তো ইয়ে এটা 1x 2 প্রকার, অ্যাকচুয়ালি 1x 3 প্রকার। একটা হচ্ছিল দশমিক, আর একটা হচ্ছিল শততমিক, আর একটা হচ্ছিল সহস্রতমিক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অর্থাৎ মাদার থেকে যে প্রথম পাওয়ারটা করা ওইটাই 1x, ওটা ওটা 1x, তিন- কিন্তু সেটা 3 হ্যাঁ। পদ্ধতিতে হয়, তিন পদ্ধতিতে করা, ঠিক আছে? সেটাই। তো হচ্ছিল যে আমার যখন শততমিকের 1x করব, সেখানে হচ্ছিল আমার 99 ফোঁটা আরএস নিতে হয়, আর হচ্ছিল 1 ফোঁটা মেডিসিন নিতে হয়। এখন এই যদি আমি জাম্পিং এ চলে যাই, ঠিক আছে, তাহলে 99 ইন্টু 99 আমার হচ্ছিল যে 9801 ফোঁটা যদি আমি আরএস নেই, আর 1 ফোঁটা যদি হচ্ছিল যে মাদার নেই, তাহলে এটা জাম্পিং 2x হয়ে যায়। যাক, হিসাবটা মানে অনেক একটু ডিফিকাল্ট আছে, ওই বুঝা একটু মুশকিল আছে, এটা বাদ দিই আমরা, ঠিক আছে? জাম্পিং ওরা এইভাবেই করে, বাট হচ্ছিল যে ম্যাক্সিমাম টাইমই মানে ওদের মেশিন আছে, তো ওই মেশিনের মাধ্যমে ওরা এগুলো সব করে ফেলে, ক্যালকুলেশনে মেডিসিন গুলার হচ্ছিল কমায় নিয়ে আসে, আমার হচ্ছিল ভেহিকেল গুলার বাড়ায় নিয়ে এসে ওরা এই মেথড গুলো করে ফেলে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা যেন কোথায় ছিলাম বলেন তো? রোজ ওয়াটার রোজ ওয়াটার, রোজ। 1 ml APP। আচ্ছা, আপনারা কি বোরিং হইতেছেন? একটু বলবেন। না না না, আজকে একটা শিক্ষণীয় ক্লাস আছে। আচ্ছা, বোরিং হলে থামায় দিবেন আমারে। তো হচ্ছিল যে এই যে রোজ ওয়াটার এপিপি যেহেতু আসছে, এপিপি দিয়ে অনেক কিছু করা যায়, এপিপি দিয়ে স্নো করা যায়, সাবান করা যায়, হ্যাঁ, লোশন করা যায়, অনেক কিছু করা যায়। ইলেকট্রো হোমিওপ্যাথিতে আপনার হচ্ছিল যে অপার সম্ভাবনার একটা জায়গা। এই যে আমি মাঝে মাঝে আপনাদের সাবানের ছবি দেই, তারপর হচ্ছিল যে এই যে আজকে যেমন হচ্ছিল ক্রিমটা দেখাইলাম, এই ক্রিমটা কিন্তু আমার বানানো, ঠিক আছে? এবং হচ্ছিল এটা পুরাটাই হচ্ছিল হার্বাল, মানে হার্বস দিয়ে করা, এইখানে কোনো প্রকার কেমিক্যাল নাই। হুম, এটাও করা, এই মানে হচ্ছিল যে এইভাবে করা যায়, বাট হচ্ছিল যে এখন কথা হইতেছে যে এই যে পন্ডস কোম্পানি, তারপর হচ্ছিল যে আরো যে বড় বড় কোম্পানি আছে, তারা কেন এটা করতে পারে না? তারা এটা করে না, মানে করতে পারে না তা না, তারা এটা করে না। কেন করে না? তার কারণ হচ্ছিল যে তারা আজকে প্রোডাকশন করে কালকে বেচার চিন্তা করে, ঠিক আছে? এর জন্য হচ্ছিল তারা আজকে যখন মেশিনারি সেট আপ করে যখন এটা প্রোডাকশন করবে, সাথে সাথে ক্যালকুলেটর হিসাব করবে যে আমার কত পরিমাণ হলো, কি পরিমাণ লাভ আসবে, আমি ট্যাক্স কত দিব। যার কারণে তারা হচ্ছিল যে এই লেন্দি প্রসেস গুলাতে যায় না। হ্যাঁ, তারা হচ্ছিল শর্টকাট প্রসেস। সেম সাবানের ক্ষেত্রে আমি যে সাবানটা বানাই, হ্যাঁ, এবং হচ্ছিল ইলেকট্রো হোমিওপ্যাথি যদি অ্যাড করি, ওইখানে অ্যাড করা যায়। তো এই সাবানটা হচ্ছিল যে আমার 45 ডেজ ওয়েট করা লাগে এই সাবানটা পুরাটা কিউরিং হইতে। আর এই যে কি বলে লাক্স বলে হ্যান্ড বলে বলেন না, ওরা আজকে বানায়, আজকে প্যাকেট করে আজকেই হচ্ছিল যে বাজারজাত করে ফেলে। এটা হচ্ছিল আরেকটা পদ্ধতি, ঠিক আছে? তো ওই সাবান আর এই সাবানের মধ্যে অনেক পার্থক্য আছে। এই সাবানটা যেমন হচ্ছিল এটাতে যেমন আপনাদেরকে ছবি দিয়ে দিছিলাম না যে এটা কি ধরনের সাবান, অনেকেই অনেক কাছাকাছি গেছে। সবচেয়ে স্পেশাল থ্যাঙ্ক দেই আনিস ভাইরে। আমি যেইভাবে মানে কোশ্চেনটা করছি, আনিস ভাই হচ্ছিল যে উত্তরটা সেভাবে দিছে। আমি 2টা কোশ্চেন করছি, 2টা কোশ্চেনের আলাদা আলাদা উত্তর দিছে, আর সবাই এভারেজ উত্তর দিতে, বা সবাই কাছাকাছি গেছে। বাট এটারে বলা হচ্ছিল কোল্ড প্রসেস মেথড পদ্ধতিতে, এটা হচ্ছিল সাবান। আর সাবান বানাইতে এগুলাই লাগে। বাট এই যে লাক্স ট্রাক্স আছে না, এই লাক্স সাবান বানাইতে কিন্তু এই তেলগুলা লাগে না। এবং হচ্ছিল লাক্স সাবান বানাইতে কিন্তু হচ্ছিল যে কি বলে আমার NOH যেটা আছে, মানে হচ্ছিল কস্টিক সোডা, এই কস্টিক সোডা লাক্স সাবানে লাগে না। লাক্স সাবান বা হচ্ছিল এই যে এই ধরনের সাবান পণ্য যেগুলো বাজারে পাওয়া যায়, যেগুলো 90 টাকায় 100 গ্রামের দাম 90 টাকা বা 45, আই ডোন্ট নো হচ্ছিল যে প্রাইসটা কত।
বাট আশেপাশে এরকমই। হ্যাঁ, এই সাবানগুলো এই দামে কিনতে পাওয়া যায়। আর এই যে মানে কোল্ড প্রসেসের সাবানগুলো, এগুলো আপনারা অনলাইন অফলাইনে দেখেন, এগুলা হচ্ছিল যে 600 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 1500, 2000 টাকা পর্যন্ত এগুলো বিক্রি হয়। এই এক একটা সাবান আপনার হচ্ছিল 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকাও আছে। কিছু কিছু সাবান আছে এই কোল্ড প্রসেসের যেটা রেডি হইতে 6 মাস সময় লাগে, ওগুলোর প্রাইস আরো অনেক হাই। আচ্ছা যাক, ভিন্ন প্রসঙ্গে চলে গেছি। এই জায়গায় থাকি যে এই যে রোজ ওয়াটার কিভাবে বানাইতে হবে আপনারা এখন কি শিখছেন? একজন বলেন আমাকে, নাদিয়া আপা বাদে। সালমা আপা বলেন। সালমা আপু। জুনায়েদ ভাই, জি। ক্লাস রেকর্ড হচ্ছে না? রেকর্ড না, রেকর্ড হইতেছে না। না তো, শুনলাম যে তখন যে রেকর্ড হচ্ছে। তাহলে আবার জিজ্ঞেস করলেন তাই- কেন? না, সেটাই তো কনফার্ম হলাম। আমি তো বাসায় খাওয়া দাওয়া ব্যস্ত আছি এখন, এই জন্য এর মানে ক্লাস শুনেন নাই, দেখছেন? নরেশ দাদা, আমি জায়গা মতো হ্যাঁ, খাওয়া 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 না দাওয়ার ভাই, কথা এমন হলে বলে হবে না, গেছে। এমন হলে হবে না। আচ্ছা, আমি বলি হলো, হ্যাঁ ওই যে রোজ ওয়াটার তৈরির যে এটা যতটুকু আমি বুঝতে পারলাম, যে একটা দুইটা গোলাপের পাপড়ি গুলো, ফ্রেশ গোলাপের পাপড়ি গুলো নিয়ে পরিষ্কার করে পানিতে আহ, 1 লিটার পানিতে 1 লিটার পানিতে দিয়ে হুম। মানে ডিস্টিল ওয়াটার দিলে ভালো হয় নাকি, না না, ফিল্টার ওয়াটার পানি দিলে পানি জাস্ট ফিল্টার ওয়াটার, নরমাল পানি। হ্যাঁ, ফিল্টার normal। ওয়াটার দিলাম, আমরা যে খাবার ফিল্টার করে খাই যে হুম। পিউরিটের, এই ওয়াটারে দিয়ে জাল করব, জাল করা, ওপেন জাল করা আর কি। ওপেন জাল করতে করতে যখন যে পানির কালারটা গোলাপের পাপড়ির কালারের একটা চলে আসবে, একটা গাঢ় colour কালার চলে আসবে। পানিতে, গাঢ় কালার গাঢ় আসবে, colour। ডেপ্থ কালার আসবে। তখন জাল বন্ধ করে দেবো। হ্যাঁ, জাল বন্ধ করে এটা ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে হ্যাঁ, এরপর হচ্ছিল যে যেটা করবেন সেটা হচ্ছিল যে পানিটারে মাইপা নিবেন। হ্যাঁ, আপনার যতটুকু পানির প্রয়োজন ততটুকু মাইপা নিয়া সংরক্ষণের জন্য, এটা সংরক্ষণের জন্য ততটুকু পানি মাইপা নিয়া ওর সাথে হচ্ছিল 1:7 রেশিওতে আপনারা আরএস মিশাবেন। তাহলে এটা আরএসটা হচ্ছিল প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, এনার্জি হিসেবে কাজ করবে। হ্যাঁ, এবং এটা যখন হচ্ছিল আপনারা এপিপি সাথে মিশাবেন তখন হচ্ছিল এপিপির ফার্স্ট ডাইলেশন 1:47 এর ফার্স্ট ডাইলেশনের থেকে আপনার হচ্ছিল 1:9 রেশিওতে, মানে হচ্ছিল যে 1 ml এপিপি আর 9 ml এই রোজ ওয়াটার। ঠিক আছে, এই রোজ ওয়াটার নিয়ে আপনারা হচ্ছিল কি করবেন, 10টা ঝাঁকি দিবেন, সরি 50টা ঝাঁকি দিবেন। তাহলে এটা হচ্ছিল সেকেন্ড ডাইলেশনে চলে যাবে। সেকেন্ড ডাইলেশন, এই সেকেন্ড ডাইলেশন এর রোজ ওয়াটারটা আপনারা স্প্রে বোতলে ভরতে পারেন, বা হচ্ছিল কাউরে একটু ড্রপে দিলেন, তুলা দিয়া সে হচ্ছিল তার মেস্তা, তার হচ্ছিল যে ডার্ক সার্কেল, তারপর হচ্ছিল যে আরো যে কি কি যে থাকে না, এই জায়গাগুলোতে ঘষবে। ঠিক আছে, এটা আপনারা আবার পিওর আরএস বেসে করতে পারেন। ঠিক আছে, এটা আপ টু ইউ, মানে যে এক্সটার্নাল ইউজের জন্য। কিন্তু আরএস বেসে বানাইলে যেটা হবে সেটা হচ্ছে যে স্কিন প্রচুর জ্বলবে। ঠিক আছে, ওটা সহ্য হবে না। So না না, এক্সটার্নাল ইউজের জন্য আরএস বেস দেওয়া যাবে না। না, এবং হচ্ছে বুঝছি, স্কিনকে yes. রুক্ষ করে ফেলবে, হার্শ করে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হ্যাঁ, হচ্ছে আপনারা ডিজেল বেসে করবেন, আমি যেটা বললাম সেইভাবে করবেন, 1:47 রেশিওতে, এবং হচ্ছে 1:7 রেশিওতে করবেন। ঠিক আছে, 1:7 রেশিও হচ্ছিল আরএস করার জন্য, আর 1:47 রেশিও হচ্ছিল ও এটার অ্যাজ এ মেডিসিন হিসেবে প্রয়োগ করার জন্য। এই যে রোজ ওয়াটারটা আচ্ছা, করলেন, এটা পিওর রোজ ওয়াটার। 1:47 এর যেটা বললেন সেটা তো তাহলে D3 থেকে আপনি আগে 1x করবেন। হ্যাঁ, সেটাই বলতেছি, এক এমএল মেডিসিন, হুম। 47 ml ওয়াটার। ওয়াটার বা আরএস আপনি যেটাই নেন। হ্যাঁ, হ্যাঁ, এখন যেটাই। ধরেন আপনি চিন্তা করতেছেন আমার তো 47 ml আরএস চলে যাইতেছে আর 1 ml মেডিসিন চলে যাইতেছে। ঠিক আছে, তাহলে কি করব? সেই ক্ষেত্রে জাস্ট অর্ধেক করে ফেলেন, 1/2 ml মেডিসিন, 23.5 ml আরএস বা ডিস্টিল ওয়াটার নেন। ঠিক আছে, আপনার বেস যেটা না, এই বেসটা আপনি মানে আরএস বেস করবেন, এরপরে এই বেস থেকে আপনি ইসে যান। তাহলে হবে কি জানেন, আপনার ওষুধ অনেকদিন সংরক্ষণ থাকবে, ভালো থাকবে, এবং হচ্ছে আপনি ওই জায়গা থেকে পরবর্তীতে মানে সেকেন্ড বা থার্ড স্টেজে আপনি যেতে পারবেন। আপনার এটা ভালো থাকবে, ওটা ডিস্টিল ওয়াটারে করলেন, সমস্যা নেই। ঠিক আছে, তো এই যে ধারণা ছিল যে আমরা সারা জীবন শুনে আসছি কিন্তু 1 ml আর 47 ml, কিন্তু 1/2 ml আর 23.5 ml আমার রেশিও কিন্তু সেম 1:47 আসলো। আমার ওষুধও কম খরচ হলো, আবার হচ্ছিল যে আমি একটা আলাদা মেডিসিনও পাওয়া গেলাম। ক্লিয়ার এই জায়গাটা? অবশ্যই রেশিওটা ঠিক থাকলেই হয়, আমি যতটুকু বানাই। জি জি, আমার রেশিও ঠিক থাকলে হয়। তো এই আর কি। তো
তো এই যে এটা ডার্ক ডার্ক স্পট গুলা দূর করবে সেকেন্ড জেনারেশন বাহ্যিক ব্যবহারে, ঠিক আছে। তারপর হচ্ছিল যে আমাদের যে স্কিন বয়সজনিত কারণে গলার নিচের স্কিন গুলা যে কুচকা যায়, সেখানে যদি আমি এক্সটার্নাল ইউজ করি, হ্যাঁ, সেই স্কিনটার একটু টান টান করবে, হ্যাঁ। তারপর হচ্ছিল যে ওই যে বলিরেখা আসে, হ্যাঁ, এই বলিরেখাকে দূর করবে এই এপিপি। তো এটা রোজ ওয়াটারের সাথে দিলে কি হলো, ওই যে রোজের যে গুণগুলো আছে, রোজের কিন্তু মারাত্মক লেভেলের গুণ আছে। তো ফুলের পাপড়ি কিন্তু দুইটা না, দুইটা ফুলের সমস্ত পাপড়ি ব্যবহার করবেন, দুইটা তিনটা চারটা যতগুলা পারেন আপনারা, ঠিক আছে। যত বেশি দিবেন তত হচ্ছিল মলিকিউলের পরিমাণ বাড়বে, বুঝতে পারছেন। সাদা গোলাপ দিলে দিবেন না, লাল গোলাপ দিবেন, লাল গোলাপ গুলা দিবেন হ্যাঁ, এতে। লাল গোলাপই তো গোলাপ, হ্যাঁ, লাল গোলাপই তো গোলাপ, সাদা রাস্তা আসলে গোলাপ জাত, কিন্তু হ্যাঁ, আসলে তো হ্যাঁ, গোলাপ না, আমরা গোলাপ তো না। সাদাই। হুম হুম হুম। গোলাপিটা গোলাপি গোলাপ হচ্ছিল গোলাপের জাত, হুম কিন্তু আপনার লাল আর হচ্ছিল যে গোলাপি। সমাদৃত এবং এসেন্স যে তৈরি হয় না, এসেন্স, হ্যাঁ, আতর হ্যাঁ মাতর যত কিছু তৈরি হয় সব লাল গোলাপে তৈরি হয়, এসেন্স গুলা। লাল গোলাপের হচ্ছিল যে আপনি মানে হচ্ছিল যে এটা হলো অরিজিনাল, ওই জায়গা থেকে বিভিন্ন রকম কলম টলম বিভিন্ন রকম জিন পরিবর্তন করে বিভিন্ন গোলাপের ইয়া চলে আসছে আর কি, ঠিক আছে। তো মানে একটা জাতের থেকে ওই যে বিভিন্ন রকম জাতে নিয়ে আসছে আর কি, জনপ্রিয় দেখা এবং এইসব জন্য এই আর কি। বাট আপনারা ব্যবহার করবেন লাল গোলাপ, এবং হচ্ছিল যে লাল গোলাপের ঔষধি গুণ সবচেয়ে বেশি, সাদা হলুদ নীল কমলা গোলাপের থেকে এই লাল গোলাপের ঔষধি গুণ বেশি। এবং আসলে আপনারা দেখবেন যে ইউনানিতে যারা আছে তারা কখনোই এই হলুদ হলুদ গোলাপি গোলাপ ব্যবহার করে না, সাদা গোলাপ ব্যবহার করে না, তারা লাল গোলাপ ব্যবহার করে, বিকজ অফ ওতে ঔষধি গুণ বেশি থাকে। এনিওয়েজ, তো হচ্ছিল যে এই যে রোজ ওয়াটারটা হইলো, এই রোজ ওয়াটারের সাথে আপনারা এপিপি ব্যবহার করলেন, এটার আপনি স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন, বা হচ্ছিল যে কি বলে কোনো রুগীরে বা নিজের ক্ষেত্রে মেস্তা, তারপর হচ্ছিল যে আমার ডার্ক সার্কেল, এইসবে যখন আপনি এটা দিবেন, এবং হচ্ছিল যে এই রোজ ওয়াটারটা, এই যে রোজ ওয়াটারটা আপনি বানাইলেন, এটা পানযোগ্য, এটা আপনারা ইচ্ছা করলে ওষুধ হিসেবে খাইতেও পারবেন, সমস্যা হবে না। এবং রোজ ওয়াটার যদি আপনি খান, পেট ব্যথা ভালো হয়, হজম শক্তি বাড়ে, ঠিক আছে। তারপর ছিল গুড গুড ব্যাকটেরিয়ার ইয়া হয়, বৃদ্ধি পায়, ঠিক আছে। হ্যাঁ, এই রোজ ওয়াটারের কিছু গুণ আছে। হ্যাঁ, আর হচ্ছে দিলাম ওর সাথে এস10 দিয়ে দিলাম কিছু মিশায়, সমস্যা কি? তাহলে আরো ভালো কাজ করলো। আরো ভালো কাজ করবে, ঠিক আছে। ওর সাথে আপনারা P1টারে অ্যাড করলেন বা P3টারে অ্যাড করলেন, ঠিক আছে, মিউকাস লেভেলে কাজ করবে। হ্যাঁ, তো এই আর কি। এপিপি ক্লাস কি খুব বেশি লম্বা হয়ে যাইতেছে? কেন, কয়টা বাজে? 11টা বাজে। আচ্ছা, আরেকটু পরে আছে, আরেকটু পরে ছেড়ে দে, হ্যাঁ। হ্যাঁ, 1.5 ঘন্টা হলো তো, দেন আর একটু কিছু করে দেন। আর অল্প একটু পরে ছেড়ে দে, হ্যাঁ। একটা পর্যায়ে গিয়ে দিয়ে দেন ফিনিশিং। একটা পর্যায়ে গেলে অনেক মানে অনেক সময় লাগবে, রাত্রি 12টা পার হয়ে যাবে। আর ধরেন চলে যে টপিকে গেলে একটার থেকে আরেকটাতে চলে যাবে, আপনারা অধৈর্য হয়ে যাবেন। আর এটার না না, একটা আর একটা না, এই যে এখনই যে আলোচনাটা আছে, আলোচনাটা একটা পর্যায়ে ফিনিশিং দিয়ে দেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, গেলে তো হচ্ছিল কালো দাগের ব্যাপারে। হ্যাঁ, ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যবহার করবেন। এখন আঘাতজনিত অজ্ঞানতা, মানে আঘাত পায় যদি অজ্ঞান হয়ে যায় কেউ, আমরা কোন মেডিসিন প্রথমে সিলেক্ট করি বলেন তো? হ্যাঁ, আঘাত পায়া অজ্ঞান যদি হয়ে যায় কেউ, আরি S1 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 এবং আরই বোথ, দুইটাই কাজ করে, ঠিক আছে। S1 আরই আঘাতজনিত। খিচুনি যদি হয়, আমরা কোন মেডিসিন জানি এতদিন? S1 S5 S1 S1 খিচুনি S1, ঠিক আছে। মানে মৃগী নাকে শুঙান কোনটা? S1, S1 হ্যাঁ S1, ঠিক আছে। এবং হচ্ছিল যে ধরেন ধোয়ার কারণে যদি শ্বাসরোধ হয়ে যায়, মানে হচ্ছিল যে ধরেন আগুন লেগে গেছে, ঠিক আছে, আগুন লেগে ধোয়ার কারণে সে হচ্ছিল শ্বাসরোধ হয়ে অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এতদিন জানতাম যে হচ্ছিল S1 এর শোঙাইলে বা S1 খাওয়াইলে, শোঙাইলে এবং খাওয়াইলে তার জ্ঞান ফিরবে, ঠিক আছে। বাট এপিপি সেম কাজ করে, এবং হচ্ছিল যে এপিপি S1 এর থেকে ভালো কাজ করে। আঘাতজনিত অজ্ঞান হওয়া, খিচুনি এবং হচ্ছিল ধোঁয়াজনিত কারণে শ্বাসরোধ যদি হয়ে যায়, তাহলে এপিপি সেকেন্ড ডাইলেশনে যদি আমরা ব্যবহার করি, ইন্টারনাল এবং এক্সটার্নাল, তাহলে হচ্ছিল তার এই
প্রবলেম থেকে আমরা দ্রুত রিকভারি করতে পারবো। প্রসবজনিত, প্রসব পরবর্তী রক্তক্ষরণ ও ব্যথা, ঠিক আছে? তারপর হচ্ছিল ছোট ছোট ফুসকুড়ি, পিম্পল, ব্রণ, তারপর হচ্ছিল আপনার সেলিব্রা অ্যাপোলক্সি, যেটা আর কি অ্যাপোলেক্সি, হ্যাঁ। এই যে তারপর হচ্ছিল আমার ধরেন হচ্ছিল রেটিনা, মানে চোখের যে রেটিনা, এবং হচ্ছিল যে কনজাইটিভিটি, ভেনাসের যদি কোনো প্রকার রক্তক্ষরণ হয়, কাশিতে, মানে এই যে মানে রেটিনাতে যদি রক্তক্ষরণ হয়, এটা যদি আপনারা বুঝতে পারেন, যদি হচ্ছিল স্বাভাবিকভাবে কিন্তু বোঝা যায় না। এই এবং হচ্ছিল এটা টেস্টও খুব এক্সপেন্সিভ, মানে 3.5 থেকে 4, কোথাও কোথাও 4.5-5 হাজার টাকাও লাগে এই রেটিনাতে রক্তক্ষরণ হয়েছে কিনা। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এই রেটিনাতে রক্তক্ষরণের প্রবণতা বেশি থাকে, ঠিক আছে? যদি মানে জাস্ট সে হিসাব মানে চলো বললো যে আমি টেস্ট করাইছি, আমার মানে চোখের রেটিনাতে রক্তক্ষরণ হয়েছে, এটা হচ্ছে। এবং এর জন্য হচ্ছিল ইনজেকশন দিতে হয়, অ্যান্টিবায়োটিক 5টা 7টা। এই ইনজেকশনগুলোর দাম সর্বনিম্ন 7 থেকে 8 হাজার, 12 হাজার, 15 হাজার, 25 হাজার, 22 হাজার পর্যন্ত আছে, ঠিক আছে? তো অনেকেই এটা ফেস করছেন যে রেটিনাতে রক্তক্ষরণ হওয়ার জন্য 3টা ইনজেকশন দিতে হয়েছে, এবং এই ইনজেকশনটা চোখে দেয়, ঠিক আছে? পরবর্তীতে আবার টেস্ট করে দেখে যদি রক্তক্ষরণ বন্ধ হয় নাই, আরো 7টা টেস্ট দিতে হয়, কি বলে ইনজেকশনগুলো দিতে হয়, এবং এগুলো এক্সপেন্সিভ। যদি এই ধরনের হয়, এবং হচ্ছিল যে যদি আপনার হচ্ছিল টেনশন জনিত কারণে মাথা ব্যথা, টাইফয়েড জ্বর, হ্যাঁ, তাহলে হচ্ছিল যে আমার এই এপিপি হার্ডালেশন 200, 1000, 10,000 আপনারা হচ্ছিল ইন্টারনাল এবং এক্সটার্নালি, মানে দ্যাট মিনস হোয়াট, আপনার চোখে যদি প্রবলেম হয় আপনি আই ড্রপে S12 এর সাথে এপিপি কে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, দিলেন, এতে এতে হচ্ছিল যে আমার এই রক্তক্ষরণ জনিত সমস্যা সে দূর করবে। মাথা ব্যথার ক্ষেত্রে হচ্ছিল আপনারা যদি F1 এর সাথে আপনারা যদি হচ্ছিল কি বলে এই যে এপিপি টা ব্যবহার করেন, হ্যাঁ, মাথা ব্যথা অনেকটা দ্রুত ভালো হয়ে যাবে। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে সেম জিনিস, মানে হচ্ছিল আমরা F1 এর সাথে আমি যদি হচ্ছিল এপিপি টা ব্যবহার করি, তাহলে হচ্ছিল আমার টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও কাজ করবে। মানে হচ্ছিল এটা আমি আর একটা বিকল্প হিসেবে রাখতে পারি। এবং আসলে এটা অবশ্যই হার্ডালেশনে ব্যবহার করতে হবে। দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস, দুর্গন্ধ যদি যুক্ত নিঃশ্বাস, এটা অনেক সময় রুগী নিজেই টের পায়, অথবা অনেক সময় মানে আশেপাশের মানুষজন টের পায়। কণ্ঠস্বরে, কণ্ঠস্বর মানে কণ্ঠস্বর হচ্ছিল বসে গেছে, এবং কণ্ঠস্বর মানে হচ্ছিল যে দেখা গেছে যে আমার নিঃশ্বাস প্রশ্বাসে সরি প্রশ্বাসের সময় হচ্ছিল আমার দুর্গন্ধটা আমার দেখা যাইতেছে, এবং অনেক সময় হচ্ছিল যে আমি বুঝতেছি যে হচ্ছিল যে আমার মানে গলার থেকে হচ্ছিল যে এই ধরনের দুর্গন্ধ আসতেছে। যদি এই ধরনের অনুভূতি রোগীর হয় বা নিজের হয়, তারপর হচ্ছিল যে আমার মৃত্যু ভয়, মৃত্যু ভয় যদি কোনো রোগী বলে যে আমার মৃত্যু ভয়, বা আমি নিজে যদি অনুভব করি যে আমার মৃত্যু ভয়টা প্রবল হইতেছে, ঠিক আছে? পেটে গ্যাস হয়েছে, পেটে গ্যাস হওয়ার কারণেও কিন্তু হচ্ছিল আমার প্রশ্বাসে দুর্গন্ধ আসতে পারে, বা হচ্ছিল আমি কথা বললে সেখানে দুর্গন্ধ আসতে পারে, ঠিক আছে? বুঝতে হবে আগে যে তার, আপনি যখন ধরেন এই ধরনের মানুষ আপনার আশেপাশে থাকবে বা রুগী আশেপাশে থাকবে, আপনি জিজ্ঞেস করবেন যে তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা, বা মুখের দুর্গন্ধ বা হচ্ছিল দুর্গন্ধযুক্ত কথাবার্তা, এটা কিন্তু হচ্ছিল যে আপনার 2টা কারণে হয়। একটা হচ্ছিল যে মুখে যদি প্রচুর পরিমাণে গাম থাকে, কে যেন হাত তুলছে, এনিওয়ান হু, বলেন সালমা আপা। জি, সালমা ভাই বলছিলাম যে এপিপির কথা যে বললেন যে মুখে গন্ধ হলে তাহলে আমরা কত ব্যবহার করব, মানে হায়ার পটেন্সি নাকি কতটা রিলেশন? এই তো আমার ক্লাস বলতে দেন, আমি তো এখন আচ্ছা, আপনাদের হচ্ছিল যে রোগ বলতেছি, আমি প্রত্যেকটা রোগের পিছনে কিন্তু আপনাদের ডাইলেশন গুলো বলে দিছি, বলছি কিনা? হ্যালো, জি জি জি। বলছি তো, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই বলবো, কিন্তু আমাকে তো পুরাটা বলতে দিবেন। হ্যাঁ, যদি না বলতাম তাহলে ধরতেন। এনিওয়েজ, তো পেটে গ্যাস, তৃষ্ণা, কাঁপুনি, দুর্গন্ধ যুক্ত ঘাম, বমি, ডায়রিয়া, অথবা হচ্ছিল ধরেন টুলস বা হচ্ছিল যে মলে যদি রক্ত বা শ্লেষ্মা আসে, ঠিক আছে? এই যে এতগুলা রোগগুলা কি লিখতে পারছেন? নাহলে আবার বলবো, খুব ভেরি ইম্পর্টেন্ট থিং। কেউ একজন বলেন না, লিখতে পারছেন? মেহেদি ভাই লিখতে পারছেন?
আমার কি নেট গেছে? হ্যালো সামওয়ান, এনিওয়ান? ভাই সবাই ঘুমাই গেছে গা। আচ্ছা, ঠিক আছে। এই ধরনের যদি এই যে রোগগুলা, হ্যাঁ আমি আবার বলি রোগগুলা, এটা হইতেছে যে আমার কি বলে দুর্গন্ধ, মানে দুর্গন্ধ, সেটা নিঃশ্বাসে হইতে পারে, সেটা হচ্ছিল যে আমার প্রশ্বাসে হইতে পারে, সেটা কণ্ঠস্বরে থাকতে পারে, ঠিক আছে? মৃত্যু ভয়, পেটে যদি গ্যাস থাকে, তৃষ্ণা, হ্যাঁ শরীরে যদি কাঁপুনি থাকে, হ্যাঁ দুর্গন্ধযুক্ত যদি ঘাম হয়, দুর্গন্ধযুক্ত বমি হয়, ডায়রিয়া, মল দুর্গন্ধযুক্ত যদি হয়, এই যে সুমন দাদা এই জায়গায় আছেন, ঠিক আছে? এই আপনার কিন্তু দুর্গন্ধযুক্ত ডায়রিয়া কমন পড়ছে, ঠিক আছে? মলের সাথে যদি শ্লেষ্মা বা রক্ত থাকে, তাহলে এপিপি কে সেকেন্ড ডাইলেশনে ব্যবহার করবেন। ইন্টারনাল এবং হচ্ছিল এক্সটার্নাল বোথ ব্যবহার করবেন, তাহলে হচ্ছিল এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আশা করি এপিপি সম্পর্কে আপনারা অনেক কিছু ধারণা পাইছেন। আরো ধারণা আছে, আরো অনেক কারণে ব্যবহার হয়। কেন এইগুলা ব্যবহার হয় তার কিন্তু আমি বলছি যে আমার এপিপিতে 8টা মেডিসিন আছে। 8টা মেডিসিনের ভিতরে আমার আর্নিকা মন্টেনা আছে। আর্নিকা মন্টেনা একাই অনেক রোগের উপরে কাজ করে। তারপর হচ্ছিল ভিনকা মাইনর আছে, হ্যাঁ। তারপর হচ্ছিল টেরামেক্সিকাম অফিসিনালিস আছে, হ্যাঁ। ইউমিনিয়াস ইউরোপা আছে, সোমিলাক্স মেডিকা আছে, এরপর হচ্ছিল পাইনাস নাইগ্রা আছে, স্প্রোফলোরিয়া নোডোসা আছে, হ্যাঁ। ভিটিস ভিনিফেরা আছে। তো এই যে 8টা মেডিসিন আছে, এই 8টা মেডিসিনে থাকার কারণে এই 8টা মেডিসিনের বিভিন্ন রকম গুণ আছে। তো আপনারা কিন্তু আবার যারা নতুন আছেন তারা কিন্তু চিন্তা করেন না যে এটা হোমিও মেডিসিন। এটা অবশ্যই হোমিও মেডিসিন, বাট এই মেডিসিনের তৈরি করার প্রক্রিয়া বা মেথড ভিন্ন, হ্যাঁ। এটা হোমিওপ্যাথির মতো না, যার কারণে এইখানে কমপ্লেক্স মেডিসিন ব্যবহার করা যায়। এবং ভারতে কিন্তু হচ্ছিল নতুন একটা ইয়া চালু হয়েছে, এবং এটার উপরে কিন্তু কি বলে ভারতের যে আয়ুষ আছে, এই আয়ুষ কিন্তু হচ্ছিল এটার অনুমোদন দিচ্ছে। সেটা হচ্ছিল কমপ্লেক্স হোমিও এবং হচ্ছিল বায়োকেমিক, মানে হচ্ছিল মাদার টিনচারের কমপ্লেক্স উপরে হচ্ছিল যে সাবজেক্ট আছে, এবং এটা কিন্তু ইউনিভার্সিটি, মানে হচ্ছিল যে ওদের যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে পড়ানো হয়, ঠিক আছে? কমপ্লেক্স মেডিসিন 7-8টা 5-7টা 3-4টা মেডিসিন রে একত্র করে এটা হচ্ছিল 1x 6x 12x পর্যন্ত ব্যবহার করে তারা এই কমপ্লেক্স মেডিসিন গুলা। তো যাই হোক, আর এই ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিনটা তৈরি প্রক্রিয়ায় ভিন্ন, 3টা স্টেপের পরে এই মেডিসিনরা আবার একত্র করে এই মেডিসিন গুলো তৈরি করে, এবং হচ্ছিল যে এই মেডিসিন গুলার রেশিও ভিন্ন। যেমন ধরেন হচ্ছিল যে আমার আর্নিকা মন্টেনা মাত্র 10% এই এপিপি তে আছে, ঠিক আছে? ভিনকা মাইনর অনলি 10% আছে। আমার ভিসিটি ভিটিস ভিনিফেরা এটা 20% আছে, হ্যাঁ। স্ক্রোফুলোসোনোডোসা এটা 20% আছে। আমার ধরেন হচ্ছিল যে ইউনিমাস ইউরোপাস এটা 5% আছে অনলি, এরকম মানে পার্সেন্ট কইরা এই মেডিসিন গুলোর একত্র হয়েছে, মানে হচ্ছিল এগুলো সমপরিমাণ ভাবে ব্যবহার করা হয় নাই, যার কারণে এই মেডিসিন গুলার মানে হচ্ছিল যে কার্যকারিতাও ডিফারেন্ট আসে। তো আজকে ছিল এই ক্লাস। তো আপনাদের ক্লাস কেমন লাগলো আজকের ক্লাসটা, এবং হচ্ছিল যে এপিপি সম্পর্কে আপনারা আজকে কতটুকু জানতে পারলেন, আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। এই ধরনের ক্লাস পরবর্তীতে আরো করব কিনা সেটাও আপনারা মন্তব্য করবেন।